ওয়েলকাম ব্যাক। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন মধ্যরাতের অনুষ্ঠান। আমি আছি আপনাদের সাথে শিশির বাবু, আর আমার সাথে আছেন শারমিন ইসলাম। অনেক আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভৌতিক প্যারানর্মাল ঘটনাগুলো আমরা কালেক্ট করে থাকি, আর আমাদের অনেক ভাই আজও তেমন কিছু নতুন ভৌতিক ঘটনা নিয়ে আমাদের কাছে হাজির হয়েছেন। তো এমন কিছু ঘটনা শোনার জন্য আপনি প্রস্তুত? তো যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘরের আলো নিভিয়ে কানে হেডফোন লাগিয়ে তৈরি হয়ে যান, কারণ আজকের গল্পগুলো একটু অন্যরকম। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের অনেক ভাইয়ের কাছে। অনেক ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম শিশির ভাই, অনেক ভালো আছি। আর এখন মধ্যরাতের গল্পে আমাকে আমন্ত্রিত করার জন্য আবারও ধন্যবাদ। আজকে আমি কিছু ঘটনা নিয়ে আসছি আপনাদের কাছে, আমার লিসেনারদের কাছে আর কি। এর মধ্যে আমি যে ঘটনাটা এখন বলবো, এই ঘটনাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে এবং কি ইন্টারেস্টিং। আপনার ঘটনা সবসময় ইন্টারেস্টিং হয়। যেহেতু শিশির ভাই আপনি জানেন যে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্যারানরমাল বা ভৌতিক ঘটনা আমি কালেক্ট করি। এরকমই একটি ঘটনা, আমি এক জায়গায় গেছি আর কি, একটা গ্রামে বিয়ের দাওয়াত খাইতে। জি জি। তো সেখানে বিয়ের দাওয়াত খাওয়ার পর একটা চায়ের দোকানে চা খাইতে গেছি আর কি। তো ওখানে দেখলাম কিছু মুরব্বী বসা। তো তাদের সাথে মানে কথোপকথনের মধ্যে আর কি, তারা যখন জানতে পারলো যে আমি বিভিন্ন ভৌতিক ঘটনা কালেক্ট করি এবং কি বলি, তো সেখান থেকে একজন ভদ্রলোক আমাকে এই ঘটনাটা বললো আর কি। তো সে যেভাবে বলছে আমি সেভাবেই বলতেছি আর কি। একটা গ্রামে আপনার পল্লী চিকিৎসক যাকে বলে আর কি, তো আপনারা হয়তো বা এটা জানেন যে গ্রামে কিন্তু সবসময় সব গ্রামে কিন্তু ভালো ভালো বড় বড় ডিগ্রিধারী ডাক্তার থাকে না। ওখানে কিন্তু আপনার পল্লী চিকিৎসক দিয়ে বেশি চিকিৎসা হয়। তো এরকমই একটা গ্রাম, খুব শুনশান, অতটা মানুষজন অতটা নাই আর কি, ওই গ্রামে বসবাস করে না। গ্রামে সাধারণত মানুষজন একটু কমই থাকে। হ্যাঁ, মানে সন্ধ্যার পরে তারা সবাই যার যার মতো ঘরে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই গ্রামেরই একজন পল্লী চিকিৎসক ছিলেন, খুব ভালো ছিলেন, খুব ভালো চিকিৎসাও দিতেন। তো লোকটা খুব ভদ্রলোক ছিলেন এবং কি খুব ভালো মনের মানুষ। রাত নাই দিন নাই, ঝড় নাই বৃষ্টি নাই, যখনই যে তাকে ডাকতো সে দরবারে চলে যেত চিকিৎসা দেওয়ার জন্য। এমনই একদিন রাত্রেবেলা, শীতের দিন আর কি, শীতের রাত্রে, এটা প্রচন্ড শীত, বাইরে আপনার এতটাই কুয়াশা যে 10 হাত সামনেও দেখা যায় না। এরকমই একটা রাতের বেলায় ওনারে কেউ মানে ডাক দেয় আর কি, যে অমুক বাসায়, আমার বাসায় একজন লোক খুব অসুস্থ, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি সাথে সাথে ওনার যে ওই যন্ত্রপাতি আছে, ওই ব্যাগ সহ আর একটা আপনার টর্চ লাইট, এই দুইটা নিয়ে উনি বেরিয়ে পড়লো। রাত্রিবেলা বেরিয়ে পড়লো। তো বাইরে তো দেখতেছে যে দুনিয়ার কুয়াশা, আপনার খুব শীত, একটা চাদর মুড়ি দিয়ে সে বেরিয়ে পড়ছে। বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে আর কি। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর সে দেখলো যে একটা চায়ের দোকান, খুব শুনশান একটা জায়গা, ওটা চায়ের দোকানটা যেটা, ওটা খুব শুনশান একটা জায়গা। ওখানে একটা চায়ের দোকান সে টর্চের আলো দিয়ে দেখতে পাইছে। তো উনি ভাবলো যে যেহেতু শীতের রাত আর এত কুয়াশা, ঠান্ডাও লাগতেছে, তো একটা কাজ করি, আমি এই দোকানে এক কাপ চা খেয়ে কিছুক্ষণ বইসা তারপরে আবার যাম, যে চিকিৎসা দিব। এই চিন্তা করে সে ওই দোকানটাতে যায়। যাওয়ার পর যেটা দেখে, ওখানে 3-4 জন লোক বসা, ওরা মনে করেন চা খাইতেছে এবং কি আড্ডা দিতেছে ওদের মতো করে। কিন্তু দোকানদার, যে চায়ের যে দোকানদার, উনি আবার একটু কেমন জানি একটু অস্বাভাবিক আর কি, এই মাথায় ঘুমটা দেয়া, এই গামছা দিয়া, মুখটা একটু ঢাকা, তার মুখ দেখা যাইতেছে না। তো উনি যে এখন দাঁড়াইতেই ওই যে 2-3 জন লোক আরো ছিল, ওই থেকে একজন কইতেছে যে, কি বাবু, আপনারা তো কোনো সময় দেখি নেই এই গ্রামে।
আর আপনি কই যাইতেছেন এত রাত্রে? তখন উনি বলতেছে যে আসলে ভাই আমি এই গ্রামের আসছি একটা চিকিৎসা দেওয়ার জন্য। আমি পল্লী চিকিৎসক। আমার একজন রোগী আছে এই গ্রামে, আমি তার একটু দেখতে আইছি। তো ভাবলাম এনে যেহেতু চায়ের দোকান, শীতের রাত, আমি একটু চা খাইয়া পরে যাবো আর কি। তো ওর মধ্যে একজন লোক, ওই 3-4 জন যে ছিল ওর মধ্যে একজন লোক আপনার আরেকজনকে বলতেছে, মানে তারা একটা গল্প করতেছিল আর কি, গল্পের মধ্যে ছিল, এর মধ্যে এই লোকটা যাই বসছে আর কি। কি রে তোর ওই গল্পটা শেষ করলি না? মানে ওই লোক আরেক লোকের বলতেছে। তখন ওই লোক বলতেছে যে ভূতের গল্প তো এনেই শেষ। এই কথাটা শোনার পর ওই ডাক্তার সাহেব একটু হয়ে যায় যে এরা ভূতের গল্প করতেছে, এটা আবার কেমন কথা। ওহিনীরই আবার ওই লোকটা বলতেছে, ডাক্তার সাহেব, আচ্ছা আপনার সাথে কোনো ঘটনা টনা আছে নাকি? যেহেতু আপনি রাত বিরাতে যান, চিকিৎসা দেন, এরকম কোনো ঘটনা আছে আপনার সাথে? ডাক্তারবাবু একটু মানে কিছুক্ষণের জন্য একটু চুপ হয়ে গেল যে কি প্রশ্ন করলো। কিছুক্ষণ চুপ থাকার পরে ডাক্তার সাহেব কইতাছে যে হ্যাঁ আমার সাথে একটা ঘটনা আছে। এই ঘটনাটা আসলে আমারে খুব নাড়া দেয়, এখনো মনে হইলে খুব নাড়া দেয়, গায়ের লোম দাঁড়ায় যায়, এরকম একটা ঘটনা আছে। তখন ওরা কৌতূহল বশত বলতেছে যে ডাক্তারবাবু তাহলে আপনার ঘটনাটা বলেন, আমরা এটা শুনি, কি ঘটনা আছিল আপনার? এটা বলার পর ডাক্তারবাবু কইতাছে যে তাহলে কাজ করেন, আরো কয়েক কাপ চা নেন, সবাই মিলে খাই আর গল্পটা করি। তো চা আলা এসে আবার চা দেয় তাদের, ওই ডাক্তারবাবু সহ আরো 3-4 জনের 4 কাপ চা দেয়, দিয়ে গল্প ডাক্তারবাবু শুরু করলো। গল্পটা এরকম যে দেখেন, একদিন রাত্রে, ওইটাও শীতের রাতে ছিল, তো আমারে একটা ডাক আসে যে অমুক বাড়িতে একটা রোগী অসুস্থ, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো আমি আমার যন্ত্রপাতি নিয়ে, একটা টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়ি রাত্রে। বেরোয় শুনশান রাস্তা, খুব নীরব, কুয়াশার চাদরে ঢাকা, এতটাই কুয়াশা যে আমার হাতটাও দেখা যায় না। এর মধ্যে আমি একটা চাদর নিয়ে আমি বেরিয়েছি। বাইরে আমি হাইটে হাইটে যাইতেছি, যাইতেই বেশ অনেক দূর গেছি, আশেপাশে কেউ নাই, খুব অন্ধকার, কুয়াশায় ঠান্ডা খুব। এর মধ্যে আমি দেখলাম যে সামনে একটা লোক হাইটে হাইটে যাইতেছে। লোকটা পিছন থেকে যেটা দেখে বোঝা যাইতেছে যে খুব বয়স্ক, খুবই বয়স্ক। তা আমি তখন চিন্তা করলাম যে কি ব্যাপার, এত রাত্রে এই গ্রামের শুনশান রাস্তা, এই লোকের আবার কই যাইতেছে এত রাত্রে? তো ওই দিন কিন্তু আবার ঝড়ও হয়েছে, জি। তো এই ঝড়ের রাত্রে, একটু আগে ঝড় থামলো, অথচ এই লোকেরা এত রাত্রে এই রাস্তা দিয়ে হাইটে যায়। তা আমি সাহস করে ওই টর্চ লাইট নিয়ে আগায় গেছি। আগায় যায় তারে যায় বলতেছি, কি ব্যাপার, আপনি কে? আর এত রাত্রে আপনি বাইরে কে? আপনি কই যাইতেছেন? তখন ওই লোকটা আমার কইতাছে যে আসলে ডাক্তার বাবু, আমার তো মানিক হারাই গেছে গা, মানিক রে খুঁজবার বাড়াইছি। তখন আমি ভাবলাম যে মানিক তাহলে বোধহয় তার ছেলে হারাই গেছে। মানিক কে বলতেছে এটা? মানে এটা মানিক হারাই গেছে, এটা বলতেছে ওই যে ওই বুড়া লোকটা। জি। আর ডাক্তার সাহেব এই কথা শুনে বলতেছে মানিক তাহলে বোধহয় তার ছেলে, মানিক হারাই গেছে। তখন ডাক্তার সাহেব আবার তারে বলতেছে যে আপনি তাহলে একলা কেমনে খুঁজবেন, আমার হাতে যেহেতু টর্চ লাইটও আছে, আসেন আপনার আমি খুঁজে দিই। এই কথা কয়ে আপনার টর্চ মেরে মেরে আগে আগে খুঁজতেছে দুজনেই, ওই বুড়াও আর ওই ডাক্তারও। তো খুঁজতে 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 আপনার টর্চটা যায় পড়ছে একটু সামনে একটা ভাঙাচোরা একটা দোকানের উপরে, মানে ওইটার উপরে মনে করেন গাছ পইরা আছে, যেহেতু ঝড় হয়েছে একটু আগে। তো ওইন থেকে একটা কুকুরের গ্যাংরানির শব্দ আসতেছে, একটা কুকুর গ্যাংরাইতেছে আপনার। তো টর্চটা যখন উনি মারছে, তখন দেখে যে আপনার একটা ভাঙাচোরা দোকান, মানে ঝড়ে আপনার ওই দোকানের উপরে গাছটা পড়ে গেছে আর কি, পড়ে যায় দোকান ভেঙে গেছে একবারে। ওই ভাঙা গাছটার নিচেই
একটা কুকুর চাপা পড়ে আছে। তো এটা দেখার পর ওই বুড়া লোকটা কইতাছে, এই যে আমার মানিক, এই যে আমার মানিক পাইছি। ডাক্তার বাবু আপনার একটু অবাক হয়ে যায়, এরি সে এমন ভাবে আমারে কইলো যে আমার মানিক হারাই গেছে। তা আমি তো ভাবলাম তার বোধ ছেলে, এটা তো দেখে একটা কুকুর। কাকা এটা আপনার মানিক? হ বাবা, এটাই আমার মানিক। তো ডাক্তার বাবু আর কোনো দিক বিবেচনা চিন্তা না কইরা তাহলে দাঁড়ান, আমি গাছটা সরাই দিয়ে বাইর করে দিই কুকুরটারে। তো ডাক্তার বাবু সামনে আগায় আপনার গাছটা সরাইয়া কুকুরটারে বাইর করে দিছে, ওই চাপা পড়ার থেকে বাইর করে দিছে। তো কুকুরটা বাইর হয়ে আপনার মারছে দৌড়। দৌড় যখন মারছে, এই ডাক্তার বাবু কইতেছে, হে কাকা আপনার তো যাইতেছে গা, ওই আপনার মানিক তো যাইতেছে গা। তখন এই লোকটা, ওই বুড়াটা একটা খিলখিলে একটা হাসি মারছে। হাসি মেরে কইতেছে যে বাবু, ও আমার বাসা চিনে, ও আমার বাসায় যাব, ও চিনে, বাসা চিনে, যাই কামনে আমার একটা উপকার করলেন। আচ্ছা জায়গা তাহলে বাবু, আপনিও যান গা। এই কথা কয়ে ওই লোকটা মনে করেন জায়গা। ডাক্তার বাবু এটা মনে কিছু নেয় না, কথাটা ওরকম ভাবে দেখে না। তো এই ঘটনাটা এই পর্যন্ত ঘটার পরে এই যে ডাক্তার বাবু যে এখন যেখানে বসে ঘটনাটা বলতাছে যে চায়ের দোকানে ওই লোকগুলার সাথে, এই ঘটনাটা এখানে বললো। সে বলার পরে ওই যে 3-4 জন লোক তার সাথে বসে ঘটনাটা শুনতেছে, তাদের থেকে একজন উঠে কইতাছে, এই চল 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 চল, এই রাত হয়ে গেছে গা, বাজ্জা লাগু গা, চল 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 চল। এই কথা বলে মানে তারা খুব তাড়াহুড়া করে মনে করেন যে বাইরে চলে গেল। ডাক্তারবাবু ওই একাই। ডাক্তারবাবু একটু অবাক হইলো যে কি ব্যাপার, এরা এভাবে গেল কাকে, এত তাড়াহুড়া করে বাইরে কে। আচ্ছা যাক, বেরিয়েছে গেছে গা, করে বাড়ি করে গেছে গা। আচ্ছা চায়ের বিল কত হয়েছে কাকা? ডাক্তার বলতেছে, হ্যাঁ মানে ওই যে ওই এখন যে চায়ের দোকানদার তারে বলতেছে। কিন্তু ডাক্তার সাহেব কিন্তু এটা আবার দেখছে, খেয়াল করছে যে এই যে চায়ের দোকানদার, ওনার কিন্তু মুখটা মারা। মানে এতক্ষণ যে ওখানে চা খাচ্ছিল, গল্প করতেছিল, উনি দেখে না এই যে চার দোকানদার কে? না না, এটা উনি দেখে নাই। উনি খালি এটাই দেখছে যে ফেসে চায়ের ঢাকা ছিল। দোকানদার, হ্যাঁ ঢাকা, মুখ ঢাকা, মাথাও ঢাকা, মুখও ঢাকা। যেহেতু শীতের রাত, হ্যাঁ, মুখ তো উনি ঢাকা আর ছিল। ওইভাবে কিছু মনে করেন নাই যে হয়তো বা শীতের জন্য এটা করছে উনি। তো চায়ের বিলটা যখন দিতে যাব, তখন দেখে যে হালকা বাতাসে ওই চাওয়ালার মুখের থেকে গামছাটা সরে গেছে। সরে যাওয়ার পর সে যেটা দেখলো, এটা দেখার জন্য উনি প্রস্তুত ছিল না। উনি দেখে তার সাথে যে ঘটে যাওয়া ঘটনাটা, যেই বুড়া লোকটা ছিল তারে যে বললো যে আমার মানিক হারাই গেছে, ওই বুড়া লোকটাই এই লোক। সে আশ্চর্য হয়ে যায়, মানে ভয় পাওয়া যায়, এটা কেমনে সম্ভব, এটা তো ওই লোকটা। শিশির ভাই এখানেই শেষ না। এরপর উনি যেটা দেখলো, উনি তাড়াহুড়া করে ওই দোকান থেকে বের হয়ে পড়ছে ভয়ে, যাই হাই আমি এটা কি দেখতেছি। বের হয়ে পড়ার পর সে দোকানের নেম প্লেটের দিকে যখন তাকাইলো, তখন সে আর নিজেরে ধরে রাখতে পারে। সে দেখে ওই যে যখন ওই কুকুরটারে বের করছিল, তখন ওখানে ওই দোকানের নেম প্লেটটা পড়েছিল ভাই। ওই নেম প্লেটের মধ্যে লেখা ছিল হরিদার চায়ের দোকান। ও এই দোকান থেকে বাইরে উপরের দিকে চায়ে দেখে যে এখানে লেখা হরিদার চায়ের দোকান। মানে এতক্ষণ যা ঘটলো এগুলো সবই ভৌতিক। তার সাথে যে ঘটনাটা সে বলতেছিল, এটা চাক্ষুষ তার সাথে এতক্ষণ ঘটে গেল। এটা দেখার পরে সে আর নিজেরে ধরে রাখতে পারে নাই, সে টোটাল জ্ঞান হারায় ফেলেছে। পরবর্তীতে তারে আপনার গ্রামের লোকজন ধরে তার বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার সাথে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল আমার ঘটনা। অনেক সুন্দর একটা ঘটনা ছিল অনেক ভাই। আসলে সব ঘটনায় যে জিন, ভূত, প্রেত এইসব থাকবে এমন কিছু না। আমাদের জীবনে অনেক সময় এমনও ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা
আজও আমরা আদৌ খুঁজে পাই না। অনেক রহস্য থেকে যায় যার ব্যাখ্যা আমরা দিতে পারি না। তো যাই হোক, অনেক ভাই, আমরা আরেকটি ঘটনায় যেতে চাচ্ছি। জিন ভূত নিয়ে এমন কোনো ঘটনা আছে কি বলার মতো? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ যেহেতু আমি এই ব্যাপারগুলো নিয়ে এই ব্যাপারগুলো কালেক্ট করি আর জিন নিয়ে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে কালেক্ট করি। আছে, আমি আরেকটা ঘটনা শুনাইতেছি। এই ঘটনাটা আমার গ্রামেরই একজনের কাছ থেকে শোনা। তো ঘটনায় যাই আমি। জি, অবশ্যই, sure. ঘটনায় যাই। ঘটনাটা ঘটছে আজ থেকে বেশ অনেকদিন আগের। তো ওই যে আমাদের নতুন নতুন বিয়ে করলে আমাদের কিন্তু ওই যে শ্বশুর বাড়িতে জামাই দাওয়াত দেয়, জামাই দাওয়াত দেয় কিন্তু, তাই না? এরকমই একটা ওই গ্রামেরই একটা ছেলে আপনার নতুন বিয়ে করছে, ও আবার শহরে চাকরি করে। তো ওরে ওর শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিছে। তো ও চিন্তা করছে যে আমি অফিস থেকে সকালবেলা ছুটি নিয়ে নিব, ছুটি নিয়ে বিকালের মধ্যেই গ্রামে যায় শ্বশুর বাড়ি পৌঁছাই যাব। কিন্তু যে কোনো কারণবশত অফিস তার ওই টাইমে ছুটিটা দেয় নাই, তার ছুটিটা সকালের জায়গায় বিকালে দিছে। তো ছুটি বিকালে দিলেও কি তার তো শ্বশুর বাড়ি যাইতে হবে। সে ওই বিকালে ট্রেন দিয়ে আইসা পড়ে, আইসা মনে করেন যে গ্রামের বাড়িতে আসে। কিন্তু যেখানে আসে আর কি, ওখান থেকে আরো 2 গ্রাম পরে তার শ্বশুর বাড়ি। তো ততক্ষণে মনে করেন যে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাইতে আপনি রোহিণীর একটা নিস্তব্ধতা নেমে আসে আর কি, গ্রাম যেহেতু। তো সে চিন্তা করে যে আমি যাবো কেমনি, তাহলে যেহেতু আমি আসি তো গাড়ি ঘোড়াও নেই। তো সামনে আবার একটা নদী, নদী পার হইতে হবে তার। তো সে নদীর ঘাটে আসে। আসার পর চিন্তা করে যে যদি একটা নৌকা পাইতাম খুব ভালো হইতো, কিন্তু কই পাই নৌকা। এই কথা চিন্তা করতে করতে সে সামনের দিকে তাকায়, দেখে নদীর মাঝখানে একটা আলো জ্বলতেছে, হারিকেনের আলো। তখন সে চিন্তা করে যে তাহলে বোধহয় এটা সম্ভবত এটা কোনো নৌকাই হবো। তো সে একটা ডাক দেয়, এই নৌকা, এই মাঝি ভাই, এই নৌকাটা পারে বিরান। তো ওটা একটা নৌকাই আসছিল। তো মাঝি আবার মনে করেন যে আস্তে আস্তে নৌকাটা পারে ভিড়ায়। পারে ভিড়ানোর পরে মাঝি কইতাছে, বাবু আপনি কই যাবেন এই রাত কইরা? তখন উনি বলে যে আমি ছিল অমুক গ্রামে যাবো, আমার একটু নিয়ে যাও ভাই, আমি এনে তো কিছুই নাই যাওয়ার মতো, তোমার একটা নৌকাই পাইছি, আমার নিয়ে যাও ভাই। তখন এই মাঝি কইতাছে, এত রাত্রে বাবু ওই গ্রামে তো যাওয়াটা ঠিক হবো না। ঠিক আছে, আপনি যেহেতু বিপদে পড়ছেন, আসেন নিয়ে যাই। এই কথা কওয়ার পর ওই নৌকায় উঠে, উঠার পর মাঝি নৌকাটা ছাড়ে। তো মাঝি তার আবার জিজ্ঞেস করে যে নৌকা চলতেছে, তো তখন মাঝি আর কি জিজ্ঞেস করতেছে যে বাবু আপনি তো আমি কোনো সময় দেখি নাই, আর আপনি কই যাবেন? আচ্ছা, এটা রাত আনুমানিক কয়টা হবে? তাও তো আনুমানিক 11টা হবে আর কি, এরকম। তো তখন এই লোকটা আর কি মাঝির সাথে কথা বলতেছে যে আসলে মাঝি ভাই, ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি, আমি দিন কয়েক আগে বিয়ে করছি, তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার দাওয়াত দিছে। এই কথা বলার পরে মাঝি কইতাছে যে তাহলে আপনি আরো আগে আবেন না, আপনি এত রাত করে আইছেন। তো উনি আবার বলতেছে যে মাঝি ভাই, আমি আসলে একটা চাকরি করি, তো আমি মনে করছিলাম যে সকালে আমার ছুটিটা দিব অফিসে, আমার দেয় নাই, বিকালে দিছে, তো এই জন্য আমার আইতে দেরি হয়েছে। এই কথা বলতে বলতে তারা এইভাবে কথা বলতেছে আর কি। কথা বলতে বলতে নৌকাটা মাঝ নদীতে পর্যন্ত চলে গেছে আর কি। তো মাঝ নদীতে যাওয়ার পর যেটা হয়েছে, একটা লোক সাইড থেকে, পার কিন্তু অনেক দূরে, একটা লোকের কণ্ঠ বাইসে আসতেছে। কণ্ঠটা এরকম, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, নৌকাটা এদিকে ভিড়াও, ও মাঝি ভাই। তো এই কথা শোনার পরে মাঝি নৌকাটা ওইদিকে নিয়ে যায় আর কি, যে কে ডাকতেছে। তো নিয়ে যাওয়ার পর যেটা হয়, যাই দেখে হইন একটা লোক আপনার সাদা একটা ধুতি পরা আর একটা ফতুয়া পরা,
এখানে একটা কথা হইতেছে ভাই, ওই সময়টাতে বৃষ্টি পড়তেছিল, আবার প্রচন্ড বৃষ্টি পড়তেছিল। তখন ওই মাঝি চিন্তা করে যে এই বৃষ্টির মধ্যে আবার মানে এটা কেরা, ওটা আবার একটা জঙ্গলে আসছিল। তো ওই লোকটা কইতাছে যে মাঝি ভাই, আমারে একটু ওই ওই অমুকের যে ইটা আছে, শ্মশানটা আছে, ওই শ্মশানে আমার একটু ঘাটে নামাই দিও, আমার খুব বিপদে পড়ছে, আমার খুব একজন পরিচিত, একজন খুব কাছের লোক, উনার দাহ করার লাগবো, তো আমি না গেলে হবো না। এই কথাগুলা মানে উনারে বলতেছে আর কি মাঝিরে। মাঝি কইতেছে যে কি ব্যাপার, এরকম বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে তো চিতায় তো আগুন দিয়ে তো দাহ করতে হয়, তাহলে এই চিতার মধ্যে আগুন দেবো কেমনে, দাহ করবো কেমনে? এই কথাটা আবার উনি ওনার বলে আর কি, মাঝি ওই লোকটারে বলে যে বৃষ্টির মধ্যে আপনার চিতায় কেমনে দাহ করবো? কয় হাও হবো, তুমি আমার একটা নিয়ে যাও, আমি না গেলে হবো না। তখন মাঝি আবার না করে যে না ভাই, আমি এই রাত করে ওই শ্মশানের দিকে ভাই আমি যাবো না, ওই দিকে জায়গা ভালো না, আমি শ্মশানের দিকে যাবো না, আমি যাইতে পারবো না। তখন আবার মাঝির সাথে যে লোকটা ওই যে নিছিল, ওই লোকটা বলতেছে যে মাঝি ভাই, ওই দিকেই তো যাইতেছি, নিয়ে নেন। লোকটা বিপদে পড়ে কইতেছে নিয়ে নেন, আমরা তো ওই দিকেই যাবো। তো মাঝি আবার তখন এই লোকটারে কইতেছে ঠিক আছে দাদা, আপনি যখন বলতেছেন ঠিক আছে, তাহলে আপনি উঠে আসেন নৌকায়। এই যে লোকটারে নৌকায় উঠাইলো, এই লোকটা কিন্তু আপনার উঠে নৌকার ভিতরে যায় এক সাইডে চুপ করে বসে আছে, কোনো কথাবার্তা নাই, এর মধ্যে চুপ করে বসে আছে। তো নৌকা ছাড়ছে মাঝি, নৌকা যখন আপনার মাঝ নদীতে গেছে, হঠাৎ করে নৌকাটা থাইমে গেছে, মানে মনে হইতেছে কিছুর সাথে আটকাই গেছে। তো যে আগে যে লোকটারে তুলছে, ওই লোকটা কইতেছে মাঝি ভাই কি হইলো? তো মাঝি কইতেছে যে নৌকায় বোধহয় কিছু আটকাইছে, বাবু বসেন, আমি নাইমে দেখতেছি। এই কথা বলে মাঝি একটা ঝাঁপ দিয়ে নদীতে নামে। নামার পর আপনার বেশ কিছুক্ষণ হয়ে যায়, মাঝি আর উঠে আসে না। যে লোকটার প্রথমে তুলছে, এই লোকটা আবার একটু চিন্তায় বেড়ে যায় যে কি ব্যাপার, মাঝি যে নৌকা থেকে নামলো, মাঝি উঠে আসে নাকি, তার কি কোনো বিপদ আপদ হইলো? এই কথা চিন্তা করতে করতে দেহে হুট করে মাঝি উঠছে। ওঠার পর নৌকায় বইছে, বয়ে আপনার কইতাছে যে বাবু, ওই যে একটা লতা আটকাই গেছিল তো ওই ইয়ের সাথে, নৌকার সঙ্গে, এই জন্য আপনার নৌকা আটকাই গেছিল, এখন সমস্যা নাই। তো এর মধ্যে আপনার এই মাঝি আর ওই যে প্রথমে যে লোকটারে তুলছিল, এই লোকটা টুকটাক অনেক কথাবার্তা বলতেছে, কিন্তু যে লোকটারে তুলছে প্রথমে, এই লোকটা মানে খেয়াল করলো যে পুরো যে লোকটারে উঠাইলো, এই লোকটার আচরণটা জানি কিরকম, মানে একটা কথাও সে কারোর সাথে, মাঝির সাথেও নয়, লোকটার সাথে কারোর সাথে বলতেছে না, সে তার মতো নীরবে চুপ করে বসে আছে, কোনো নড়াচড়াও নাই। এটা দেখে তার একটু অস্বাভাবিক লাগে। এরকম চিন্তা করতে করতে আপনার ওই শ্মশান ঘাটের কাছাকাছি আইসা পড়ছে নৌকাটা। আসার পর তারা দুইজনে যেই সিনটা দেখলো, এটা দেখার পর তারা একটু হতভম্ব হয়ে যায়। তারা দেখলো যে পারেই বৃষ্টি কিন্তু পড়তেছে ভাই, অনবরত বৃষ্টি পড়তেছে, পারে একটা চিতা জ্বলতেছে বৃষ্টির মধ্যে। হ্যাঁ, এটা দেখি তার অবাক হয়ে যায় যে বৃষ্টির মধ্যে চিতা জ্বলে কিভাবে? চিতা তো আগুন, তো আগুন তো বৃষ্টির মধ্যে তো জ্বলার কথা না, অথচ এমন ভাবে জ্বলতেছে মনে হয় যে এনে কোনো পানি পুনি, বৃষ্টির কোনো পানি পুনি নাই, এরকম ভাবে জ্বলতেছে চিতা। এটা দেখে তারা একটু ভয় পায়, ওই লোকটা, যে লোকটা প্রথমে উঠছিল, ওই লোকটা আর মাঝি। ততক্ষণে আপনার নৌকাটা ওই ঘাটে যায় আটকায়, শ্মশানের ঘাটে যায় আটকায়। তারপর তারা যেটা দেখলো, সেটা দেখে তারা অনেক ভয় পায়। তারা দেখলো যে ওই চিতার মধ্যে আপনার একটা মানুষ পুড়তেছে, কিন্তু চিতায় কিন্তু আর কেউ নাই ভাই, ওই চিতাতে আর কেউ নাই, ওখানে আর কোনো লোকই নাই, কেউ না। ওইরকম একটা জায়গায় ওখানে লাশ পড়তেছিল, অথচ এখানে কোনো মানুষ, কোনো মানুষ নেই, ওই লাশটাই শুধু পড়তেছে। ও মাই গড, চিতার মধ্যে দাও দাও করে পড়তেছে। তারপর কি হলো? তারপর তারা যেটা দেখলো, চিতার মধ্যে যে মানুষটা পুড়তেছে, তারা একটু আবছা আবছা দেখতেছে, এই মানুষটাই তারা যে মানুষটা নিয়ে আসলো নৌকা করে, পরবর্তীতে যে মানুষটা উঠে আসলো, যে চিতায় আসবে যে,
এই মানুষটার উঠতেছে হইলো। তার মানে এতক্ষণ যে নৌকার ভিতরে ছিল হ্যাঁ, উনি কোনো মানুষ ছিল না। না, উনি কোনো মানুষ ছিল না, উনার দেহটাই পুড়তেছে হইলো। এটা দেখার পর তারা এতটা ভয় পায় যায়, ভয় পায় আপনি যখন নৌকার দিকে তাকায় তখন তো এই মানুষটা নাই। আশ্চর্য। এই মানুষটা ভ্যানিশ হয়ে গেছে। তারা প্রচন্ড রকম ভয় পায়, এই মাঝি ভাই এটা কি হইতেছে, এই লোক কই গেল, এই লোক আবার চিতায় পড়ে কেমনে। এগুলা কথা বলতে বলতে আপনার চিতার থেকে ওই লোকটা উঠে দাঁড়াইছে। তার শরীরে মনে করেন কোনো কিছু নাই, শুধু হাড্ডির সাথে কিছু চামড়া খুশে খুশে পড়তেছে। এইভাবে সে উঠে আইসা ঘাটে আইসা দাঁড়াইছে। দাঁড়ানোর পর তো মনে করেন যে মাঝি এবং কেউ যে ওই লোকটা দুজনেই তো ভয়ে মনে করেন জড়সড়। ওই লোকটা চিন্তা করতেছে আজকে বোধহয় আর বাঁচবো না, মেরেই ফেলাবো, এর থেকে বাঁচার আর উপায় নেই। ঠিক সেই সময় ওই যে চিতার থেকে যে লাশটা উঠে আসলো, ও বিকট শব্দে ভয়ঙ্কর রকমের একটা হাসি হাসতেছে। দাঁত মানে মুখ দিয়ে দাঁত বেরিয়েছে দুইটা, বড় বড় দুইটা দাঁত, এবং কি সে খুব করে ভয়ানক রকমের হাসি হাসতেছে। এটা দেখার পর মাঝি আর মাঝির সঙ্গের লোক মনে করেন যে ভয় এতটাই কাবু হয়ে গেছে, তারা কি করবো বুঝতে পারতেছে না। না পায়ে আপনার ওই লোকটা বলতেছে মাঝিরে, এই মাঝি ভাই, যদি প্রাণ নিয়ে বাঁচতে চাও তাহলে নৌকার থেকে ঝাঁপ দিই, চলো। এই কথা যখন বলে উঠছে তখন ওই যে ওই লাশটা বলতেছে, কিরে মাঝি, আজকে কই পালাবি, আজকে তোর উপর আমি প্রতিশোধ নিমু। এই কথা শোনার পর মাঝি মনে করেন যে এতটাই ভয়ই হয়ে গেছে গা, মানে সে এক পর্যায়ে সে কইতেছে আর কি যে আমার সাথে তোমার কিসের শত্রুতা, আমি তোমার কি করছি, তুমি আমার কেন মারবা। তখন এই লাশটা মাঝিরে বলতেছে উদ্দেশ্য করে যে, মনে পড়ে মাঝি, আজ থেকে 1 বছর আগে আমি এই পথ ধরে আসতেছিলাম, আমি বিদেশ থেকে আইছিলাম, আমার কাছে কিছু ব্যাগ ছিল রে মাঝি, ওই ব্যাগের মধ্যে কিছু সোনা দানাও ছিল, তোর এই নৌকা দিয়েই আমি আইতেছিলাম। আর তুই কি করছিলি, ওই আমার মুখ থেকে ওই সোনা দানা আছে এই কথাগুলা শোনার পরে তুই আমার এই পানিতে ফালাই দিছিলি, ফালাই দিয়ে মেরে ফালাইছিলি। আমার খুব কষ্ট হয়েছে, আজকে 1টা বছর যাবত আমি এই নিয়ে অপেক্ষা করতেছি তোর জন্য, আজকে তোর আমি পাইছি, আজকে আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিব। এই কথাটা কওয়ার পর আপনার সরাসরি মাঝিরে যায় ধরে অ্যাটাক করে মাঝিরে মেরে ফেলায়। এই মেরে ফেলানোর পরে যেটা, সে আর ওই লোকটার কোনো ক্ষতি করে না, ওই সঙ্গে যেটা ছিল ওই লোকটার কোনো ক্ষতি করে না। ওই লোকটা কি করে, একটা চিৎকার মারে এই সিনগুলা দেখার পরে, জোরে একটা চিৎকার মেরে ফিট হয়ে পড়ে যায় না, সেন্সলেস হয়ে। তো পরের দিন সকালে আপনার ওইন থেকে গ্রামের লোকজন তারে নিয়ে উদ্ধার করে, কিন্তু পরবর্তীতে সে ভয় পায় প্রচন্ড, কিন্তু তার সাথে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল ভাই আমার কাহিনী। দারুণ দারুণ অনেক ভাই, সত্যি আপনি যখন এই ঘটনাটা বলছিলেন, মানে আমি আমার অজান্তেই গল্পের ভিতরে হারিয়ে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে সেই যে ঘটনাটা ঘটছিল সেখানে আমি দাঁড়িয়ে আছি, মানে আমার এরকম একটা ফিল হচ্ছিল, আমার শরীরে রুম দাঁড়িয়ে গেছে। খুবই চমৎকার একটা ঘটনা ছিল। প্রিয় লিসেনার, ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এই ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। শিশির ভাই, আমি মানে এই মুহূর্তে যেটা চাচ্ছিলাম আর কি, যে এমন একটা ঘটনা বলার জন্য যেটা মানে জিনপরি রিলেটেড না, জি, কিন্তু বাস্তবিক একটা ঘটনা, এবং কি আমার মনে হয় যে লিসেনারদের ঘটনাটা ভালো লাগবে শুনতে। আপনার সবগুলো ঘটনাই পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে। লিসেনারদের কাছে কেমন লাগে সেটা লিসেনাররাই বলবে। তো চলুন আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার একটা বাস স্টপ থেকে। তো একটা কলেজের একটা শিক্ষার্থী মেয়ে,
এই মেয়ে শিক্ষার্থীটা আপনার ওই বাস স্টপে দাঁড়াইছে বাসের জন্য। তো সে যখন যা দাঁড়াইছে, আপনারা লক্ষ্য করবেন অনেকেই যে যখন বাস স্টপে কোনো বাস এসে দাঁড়ায়, খুব বেগতিক ভাবে এসে দাঁড়ায় অনেক সময়, মানে খুব আস্তে না, কিন্তু মানে খুব স্পিডে এসে দাঁড়ায়। অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু বাস স্টপের ভিতরেই হয়ে যায়। তো এরকমই মেয়েটা যখন এসে দাঁড়াইছে, আপনার সাথে সাথে একটা বাস খুব গতিতে এসে মেয়েটাকে চাপা দিয়ে দেয়। চাপা দেওয়ার পর সে মেয়েটার সাথে সাথে ওখানে মানে মারা যায়। তো মারা যাওয়ার পর এই মেয়েটার লাশ একটা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো তখন পর্যন্ত কেউ তো জানে না যে মেয়েটার বাসা কোথায় বা মেয়েটার নাম কি বা পরিচয় ঠিকানা, এগুলো কেউ জানে না। তো সেই হিসেব করেই তারা একটা মেডিকেলে নিয়ে যায়। ওখান থেকে জানতে পারে আর কি যে তার বাসা অমুক জায়গাতে, আমি জায়গাটার নাম উল্লেখ করতেছি না। তো সেখান থেকে তার আপনার আত্মীয় স্বজন আসতে পারবে না, আর তারা জানাই দিছে যে তারা আসতে পারবে না, তারা যেন লাশটা পাঠায় দেয়, ওই কর্তৃপক্ষ থেকে লাশটা যেন পাঠায় দেয়। তো এর মধ্যে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার, এটা আমার ঘটনাটা শুনছি ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকেই, এরকম একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকেই। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভারে ফোন দেওয়া হয় আর কি, লাশবাহী যে গাড়ি যে চালায় আর কি অ্যাম্বুলেন্স, যে একটা লাশ আছে অমুক জায়গাতে, তোমার দিয়ে আসতে হবে, আসো তুমি। তো অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রথমে একটু রাজি হয় না, যে না তো সন্ধ্যার পর হয়ে গেছে, থাক। উনি বলে কি যে কালকে সকালে গেলে হয় না? তো হাসপাতাল কর্তৃপক্ষ বলতেছে যে না, সকালে গেলে হবে না, এটা রাত্রেই পৌঁছাই দিতে হবে, তোমার প্রয়োজনে টাকা পাঠাই দিব, কারণ লাশের সঙ্গে ওরা কেউ যাব না, কেউ নাই, তোমারে নিয়ে যাইতে হবে, তুমি একটা হেল্পার নিয়ে তুমি যাও, ওরা টাকা পাঠাই দিব। এই কথা শোনার পর ওই ড্রাইভারটার একটু লোভ হয় আর কি, যেহেতু টাকা পয়সা পাঠাই দিব আর উনিও লাশ টানে, তো ঠিক আছে, সে রাজি হয়। রাজি হওয়ার পর হয় কি, ওই হাসপাতাল থেকে লাশ বের করতে করতে আপনার প্রায় রাত্র 9টা বেজে যায়। এই লাশটা আবার যেখানে নিয়ে যাব তার গ্রামের বাড়ি, ওখান থেকে হাসপাতাল থেকে ওখানে দূরত্ব মনে করেন 6 থেকে 7 ঘন্টা। তো যেহেতু এখানেই রাত 9টা বেজে গেছে, তাহলে তো অনেক রাত হয়ে যাব যাইতে। তো লাশটা সে গাড়িতে তুইলে আপনার ওই ইয়ের যে ওদের যে রিচুয়ালস গুলো আছে, ওগুলা কাগজপত্র করে ওরা করে আর কি, হাসপাতাল কর্তৃপক্ষই ওরা সবকিছু কমপ্লিট কইরা ওরা মনে করেন লাশটা গাড়িতে তুলে দেয়। তুলে দিলে সে কিন্তু জানেও না যে কাল লাশ নিয়ে যাইতেছে বা মেয়েটা মরলো কি, মেয়ে না, মানে মেয়েই, কিন্তু উনি জানেন এটা মেয়ে, মানে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার জানেন এটা মেয়ে, উনি জানেই না যে এটা কাল লাশ, কিভাবে মরলো, এটা কিছুই জানে না। তো তার এর ইন্টারেস্টও জাগে না জানার, কারণ যেহেতু সবসময় লাশ আনা নেওয়া করতেছে সে। তো গাড়িটা আপনার উঠে একটা হেল্পার নিছে, উনি হেল্পার নিয়ে, হেল্পার ওনার সাথেই বসা গাড়ির সামনে, আর গাড়ির পিছনে শুধু লাশটা। ওই যে আগে বলছি কেউ কিন্তু নাই লাশের সাথে, আসতে পারে নাই দূরত্বের জন্য। তো লাশটা নিয়ে আপনার এই সে গাড়ি নিয়ে রওনা দিছে। রওনা দেওয়ার পর মনে করেন যে শহর থেকে বেরোয় গ্রামের রাস্তায় ঢুকছে। জেলা ভিত্তিক রাস্তাগুলা কিন্তু দেখবেন যে শহর থেকে বেরোইলে অনেক শুনশান থাকে রাত্রে। তো ততক্ষণে রাত্র 11টা 12টা এরকম বেজে গেছে। তো যাইতে 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 সে হঠাৎ করে অনুভব করতে পারতেছে যে তার কাছে কেমন জানি লাগতেছে, মানে স্বাভাবিক লাগতেছে না। কারণ সে যে গাড়িটা চালাইতেছে, সে গাড়িটা চালাইতেছে হইলো আপনার 70 থেকে 80 স্পিড বা 90 এরকম, কিন্তু তার কাছে মনে হইতেছে যে গাড়ি চলতেছে 25-30 এরকম। মানে একটা গাড়ির মধ্যে খুব বেশি ধরনের মানে লোড নিলে যেরকম গাড়ি আগাইতে চায় না, গাড়িটা এরকম ভার হয়ে গেছে। তো উনি চিন্তা করতেছে গাড়ি তো আমার স্পিড অনেক, গাড়ি এত ভার লাগে কে, কারণ কি এই চিন্তা করতেছে আর গাড়িটা চালাইতেছে। এর মধ্যে গাড়ি যাইতে 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 যাইতে
হঠাৎ করে গাড়ির পিছনে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার ফলে উনি করছে কি, গাড়িটা থামাই দিছে। থামাই দেওয়ার পর হেল্পার বলতেছে যে, উস্তাদ কি হয়েছে, গাড়ি থামাইলেন যে? কই, না কিছু না, দেখি পিছনে কিছু আবার কোন চাক্কা টাক্কা কিছু হইল কিনা। আচ্ছা উস্তাদ দেখেন। তো নামে, ওই উস্তাদ নামে, ও মনে করে যে হেল্পার নামাইলে হেল্পার ভয় পাইতে পারে যদি কিছু একটা হয়ে যায়। যেহেতু ওনারা মানে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা বলে আর কি আপনি, যে যখন তারা লাশ নিয়ে যায় তাদের সাথে অনেক কিছু ঘটে যায়। এটা তো উনি নাইমে দেখে যে না, সবকিছুই ঠিকঠাক আছে। তুমি তখন চিন্তা করি কি ব্যাপার, শব্দটা কিসের হলো, তাহলে এই শব্দটা কোত্থেকে আইলো। আর যাক, আল্লাহর নাম নিয়ে আগাই, এই কথা চিন্তা করে সে আবার গাড়ি স্টার্ট দেয়। আরো ঘন্টা খানিক যাওয়ার পর যেটা হয়, গাড়িটা আচমকা স্টার্ট বন্ধ হয়ে যায়। চলতি গাড়ি কিন্তু আপনার আচমকা স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো ড্রাইভার সাহেব গাড়ির চাবি দিতেছে, স্টার্ট নেয় না। আবার যে জায়গাটা যায় আপনার গাড়িটা আচমকা স্টার্ট বন্ধ হয়েছে, এরকম একটা জায়গা, আশেপাশে কোনো কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, গুড়গুড়া অন্ধকার। কোনো বাড়ি ঘর নাই, কোনো দোকানপাট নাই, শুনশান একটা রাস্তা, দুই সাইডে জঙ্গল, জঙ্গল দুই সাইডে, মাঝখান দিয়ে রাস্তা লেগেছে। এরকম একটা জায়গায় গাড়িটা যায় আটকে। তো যখন স্টার্ট বন্ধ হয়ে যায়, ড্রাইভার সাহেব খুব চেষ্টা করতেছে স্টার্ট করানোর জন্য গাড়িটা, গাড়ি স্টার্ট হয় না। তো ড্রাইভার সাহেব বলে যে কি ব্যাপার, আমি যখন গাড়ি নিয়ে বের হইলাম তখন তো গাড়ি ওকে, সবকিছুই ওকে, গাড়ির আবার স্টার্ট বন্ধ হয়ে গেল গে, এটা আবার কি হইতেছে? এই হেল্পার, গাড়ির তো স্টার্ট বন্ধ হয়ে গেছে, কি করা যায় রে, গাড়ি তো স্টার্ট নিতেছে না। উস্তাদ তাহলে কি আমি একটু নাইমে দেখমু? কয় না, কাজ কর, দাঁড়া, তুই একলা নামিস না, আমিও নামি, তুইও নাম। দেখি নামই। নামার পর যেটা হয়, যে কোনো একটা প্রবলেম পায় গাড়িটার মধ্যে। এই প্রবলেমটা পাওয়ার কারণে সে হেল্পারে বলে যে, হেরে তো এরকম একটা সমস্যা হয়ে গেল গা, এমন একটা জায়গা, কি করবো রে, এখন তো কোনো কিছু তো বুঝতেছি না, কি করা যায় কত। হেল্পার কইতেছে, উস্তাদ তাহলে আমি একটা কাজ করি, আমি একটু আশেপাশে আগে যাই দেখি কোনো গ্যারেজ ট্যারেজ বা কোনো লোকজন পাওয়া যায় কিনা সাহায্য নেওয়ার জন্য। যাবি? মানে উস্তাদ কইতাছে হেল্পারে, যা তাহলে তুই যা, আমি দাঁড়াই। এই কথা কই আপনার ওই যে হেল্পারটা, ও সামনে আগাই গেল গা। তাহলে এখন লাশ আর ওই ড্রাইভারটাই থাকলো, এরা দুইজনে একা হেনে। গাড়িতে আর কোনো লোক ছিল না না, গাড়িতে আর কোনো লোক নাই, এই দুইজনে একাই, এই দুইজনই। হঠাৎ করে শিশির ভাই গাড়ির পেছন থেকে একটা গ্যাংরানির আওয়াজ আসতেছে। একটা মানুষের খুব কষ্ট হলে যেরকম গ্যাংরায়, এরকম একটা গ্যাংরানির আওয়াজ আসতেছে। এটা ড্রাইভারের কানে আসে। যখন ড্রাইভারের কানে আসে তখন ড্রাইভার মনে করে যে এটা কেমনে, কি কয়, কেমনে সম্ভব, গাড়ির মধ্যে কেউ নাই, লাশ ছাড়া গ্যাংরাবো কে, এটা আবার বোধহয় আমার মনের ভুল। ড্রাইভার এরকম চিন্তা করে। চিন্তা করার পর ড্রাইভার কি করে, একটা মানে সিগারেট খায় ড্রাইভার আর কি। ড্রাইভাররা তো সিগারেট টিকেট খায়, হ্যাঁ। তো উনি একটু ভয় পায় মানে উনি একটা সিগারেট ধরে টানতে থাকে। এর মধ্যেই আওয়াজটা একটু তীব্র হয়, এবং কি শুধু এটা, এখন আর গ্যাংরেনের আওয়াজ থাকবে না, সরাসরি কেউ একজন বলতেছে, পানি, আমার একটু পানি দেন, একটু পানি খাওয়ান, এই কথাটুকুই বলতেছে। এটা শোনার পর ড্রাইভার আপনার খুব ঘাবড়ায় যায়, কি আল্লাহ, এটা কি হইতেছে আমার সাথে, তাহলে কি লাশে পানি চাইতেছে আমার কাছে, যেহেতু এনে কেউ নাই, তাহলে কেনা পানি চায়। সে ভাই ভয় নিয়েও সাহস করে পেছনে যায়, গাড়ির পেছনে যায়, গাড়ির দরজাটা খোলার পর ভাই যেটা দেখে,
সেটা দেখার জন্য উনি প্রস্তুত ছিল না। সে দেখতে পাইলো সে যে লাশটা নিয়ে আসছিল, লাশটা কিন্তু একটা স্ট্রেচারে শোয়ানো ছিল, কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে মোড়ানো শোয়ানো ছিল সোজা। লাশটা ভাই উঠে বসছে, ও মাই গড। উঠে বসছে এবং কি তার কাছে পানি চাইতেছে, যে আমার একটু পানি দেন ভাইয়া, আমার একটু পানি খাওয়ান, এইভাবে আকুতি করতেছে। প্লাস এটা দেখার পর উনি প্রচন্ড ভয় পায়, কিন্তু উনি মন থেকে সাহস যোগায়। উনি করে কি, আপনার সামনে যায়, গাড়ির সামনে যায়, গাড়ির দরজা খুলে, সামনের দরজা খুলে, গাড়ির মধ্যে কিন্তু আপনার পানির বোতল থাকে খাওয়ার জন্য, ওই পানির বোতল থেকে ওই বোতলটা বের করে নিয়ে আসে আর কি, নিয়ে এসে পিছনে এসে লাশটার হাতে দেয়। হাতে দেওয়ার পর লাশটা পানিটা খুব করে খায়। খাওয়ার পর এই ড্রাইভার রে লাশটা বলতেছে, ভাইয়া আপনি আমার খুব শান্তি দিলেন, জানেন ভাইয়া আমার যখন অ্যাক্সিডেন্টটা হয় আমি কত জনের কাছে একটু পানি পানি করে চিৎকার করছি, জানেন কেউ আমার একটু পানি খাওয়ায় নাই, আপনি আমারে পানি খাওয়ায় আমার আত্মাটা শান্তি করলেন ভাই, খুব শান্তি করলেন। মানে লাশ উঠে তার কাছে পানি চাচ্ছে? হ্যাঁ, এমনকি পানি খাইছেও। খাওয়ার পর লাশ এই কথাগুলো বলতেছে ড্রাইভারের উদ্দেশ্য করে, যে আমি অনেক পানি চাইছি, আমার অ্যাক্সিডেন্টের সময় কেউ আমার পানি খাওয়ায় নাই, আপনি আমার পানি খাওয়াইলেন, আমি খুব ভালো লাগছে, আমি আত্মার আমার শান্তি পাইছে আমার, এই কথাটা বলতেছে। তো ড্রাইভার কিন্তু এগুলো সব মানে ড্রাইভারের মাথার উপর দিয়ে যাইতেছে যে কি হইতেছে, মানে তার ড্রাইভিং জীবনে কখনো এরকম হয় নাই তার সাথে, অনেক ছোটখাটো ঘটনা ঘটছে কিন্তু এরকম কখনো হয় নাই। এক পর্যায়ে লাশটা বলে উঠলো যে ভাইয়া আপনি আমার আব্বা আম্মারে যাই বলবেন, উনারা যেন আমার জন্য কান্না না করে। এই কথাটা বলার সাথে সাথে লাশটা আবার ঠাস করে মানে এই কথাটা বলার পরেই আপনার ওই হেল্পারটা চলে আসে, ওই গাড়ির সামনে থেকে ডাক দেয়, উস্তাদ। এই কণ্ঠটা শোনার পর লাশটার সাথে সাথে পড়ে যায়, আবার আগের মতো হয়ে যায়, স্ট্রেচারে পড়ে যেরকম ছিল ওরকম হয়ে যায়। মানে লাশটা চাচ্ছিল না যে তাকে ওই ড্রাইভার ছাড়া অন্য কেউ এভাবে দেখবে, না এটা চাচ্ছিল না হয়তো বা। তো উনি পড়ে যায়, লাশটা পড়ে যায়। তো হেল্পার আইসে আপনার ওই ড্রাইভারের বলতে, উস্তাদ কোনো কিছু তো পাইলাম না। এর মধ্যে কিন্তু আপনার ড্রাইভারের অবস্থা মানে শারীরিক অবস্থা ঘাইমে টাইম মানে খুব অবস্থা খারাপ, খুব ভয় পাইছে। তো ওটা দেখে হেল্পার বলতেছে, উস্তাদ কি ব্যাপার, আপনি কি হয়েছে, আর আপনি গাড়ির পিছনে কে, গাড়ির দরজা খোলা কে, কোনো সমস্যা হয়েছে? তো ড্রাইভার চিন্তা করতেছে, আমি যদি এই ঘটনাটা এখন যা ঘটছে এটা যদি আমি হেল্পারে বলি তাহলে তো অনেক ভয় পাবো, বলা যাবো না। তো ড্রাইভার এই ব্যাপারটা অন্যভাবে কাটাই দেয়, না এমনি আমি জাস্ট দেখলাম রে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা গাড়ির। হ্যাঁ পাইছস কিছু? না তো উস্তাদ, আমি তো কারোর পাইলাম না। তখন ড্রাইভার বলতেছে, আচ্ছা চল দিয়ে আরেকবার শেষ চেষ্টা করে দেখি, গাড়িতে উঠে আল্লাহর নাম নিয়ে একটু শেষ চেষ্টা করে দেখি গাড়ি স্টার্ট হয় কিনা। তারা দুজনে গাড়িতে উঠে, উঠার পর ড্রাইভার আল্লাহর নাম নিয়ে আপনার গাড়িটা স্টার্ট দেয়, গাড়িটা স্টার্ট হয়ে যায়। তার মানে ওইখানে গাড়িটা যে স্টপ হয়েছিল, নষ্ট হয়েছিল, সেটা সেই লাস্টটাই করেছিল। হ্যাঁ, মানে সেই হেল্পারটাকে সেখান থেকে সরানোর জন্য হেল্পারটা যদি ওখান থেকে সরে যায় তাহলে ড্রাইভারের সাথে কথা বলতে পারবে, সে পানি চাইবে, এরকম টাইপ আর কি। তো তখন মানে অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে যায়। তো তারপরে তারা গাড়ি নিয়ে রওনা দিয়ে এক পর্যায়ে আপনার সকাল হয়ে যায়। সকালের বেলা যায় ওখানে গন্তব্যস্থলে পৌঁছায় ওরা। পৌঁছানোর পর লাস্টারে যখন তারা হ্যান্ড ওভার করে ওর ফ্যামিলির কাছে আর কি, তখন এই লোকটা চিন্তা করে যে লাস্টটা তো আমাকে একটা কথা যে বলছিল, কিন্তু আমি যদি এই কথাটা এখন এনে উপস্থাপন করি সবাই আমার পাগল ভাববো, আর এরকম পরিস্থিতিতে কেমনে কয়। ড্রাইভারে চিন্তা করে আর বললো না বইলা হেল্পারে ও গাড়িতে উঠায় ওই টাকা পয়সা নিয়ে সে আইসা পড়তেছে।
এখানে আরেকটা ঘটনা ঘটছে, যখন তারা আসতেছে গাড়ি চালায় রাস্তা দিয়ে, ড্রাইভারটা আচমকা আপনার গাড়ির জানলা দিয়ে একটু দূরের একদিকে তাকাইতেই দেখে ওই যে মেয়েটা যার লাশটা নিয়ে দিয়ে আসলো, এই মেয়েটা ড্রাইভারের দিকে তাকায় মুচকে হাসি দিয়ে হাত নাড়তেছে। কিন্তু এবার আর এটা দেখে ড্রাইভার ভয় পায় না। ততক্ষণ উনি বুঝে গেছে যে আর যাই হোক সে লাস্টে তার কোনো ক্ষতি ক্ষতি করবে না, তো সে আর ভয় পায় না। তো ড্রাইভারটা এটা দেখলো, দেখার পর ড্রাইভারটার মতো গাড়ি নিয়ে আইসে পড়ে। তো এই ছিল ভাই আমার ঘটনা। আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা ছিল। কি বলবো, ভয়ের থেকে কষ্ট দিচ্ছিল বেশি ঘটনাটা আমাকে। তো যাই হোক প্রিয় লিসেনার, আমরা আমাদের আজকের এই এপিসোডের শেষ দিকে চলে এসেছি। এখন আরেকটি ছোট্ট ঘটনা দিয়েই আজকে আমাদের এই তৃতীয় এপিসোডটি আমরা শেষ করব। তো অনেক ভাই একটা ছোট একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছিলেন, জিনের জানাজা নিয়ে একটা ঘটনা, ছোট একটা ঘটনা একটা হুজুরের সাথে ঘটেছে। জি জি জি, সেই ঘটনা যদি একটু বলতেন। এই ঘটনাটা হচ্ছে আপনার একটা হুজুর, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কি। তো ফজরের নামাজ পড়ার জন্য উনি উঠছে। ঘটনাটা কোথায়? ঘটনাটা এটা একটা গ্রামে, বলা যাবে না? না, এটা আমি গ্রামের নামটা উল্লেখ করতেছি না, যে কোনো একটা গ্রামে আর কি। প্রিয় লিসেনার, বিষয়টা ক্লিয়ার করি। আমাদের অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলোর অরিজিনাল নাম, অ্যাড্রেস এগুলা বলতে চাই না আমরা। অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, অনেকে নিষেধ থাকে। তো এই জিনিসগুলো আপনারা বুঝে নেবেন। তো শুরু করেন। তো আপনার হুজুরটা নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠছে। তো ফজরের নামাজের আগে কিন্তু মানে আমাদের দিনের আলো কিন্তু ফোটে না, অন্ধকারটাই থাকে ফজরের নামাজের আগ দিয়ে আর কি। তো উনি আমার মসজিদে যে দিক দিয়ে যাবো আর কি, ওই জায়গাটা আবার আপনার ওই যে জঙ্গল পার হয়ে যাইতে হয়, একটা জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গল পার হয়ে মসজিদে যাইতে হয়। তো উনার এক হাতে লাঠি, যেহেতু একটু বয়স হয়েছে, মানে অতটাও না, তবে মোটামুটি হয়েছে আর কি বয়স তার, লাঠি হাতে রাখে সে। আরেক হাতে হচ্ছে আপনার একটা হারিকেন। এই নিয়ে, যেহেতু অন্ধকার রাস্তা, এই জন্য হারিকেনটা নিচে আর কি, কোন আপদ বিপদ যাতে না হয়। তো নিয়ে সে তাড়াহুড়া করে যাইতেছে, ওই জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। তো যখন মানে জঙ্গলটা পার হইতেছে, জঙ্গলটার মাঝামাঝি গেছে, তখন সে ওই হারিকেনের আলোতে দেখতে পাইল একটা সাপ তার দিকে আসতেছে। মানে রাস্তা পার, ওই এই পাশ থেকে এই পাশে যাবে আর কি সাপটা। এটা দেখার পর সে করছে, তার হাতের যে লাঠি ছিল, এই লাঠিটা দিয়ে সে ভয় পাইছে আর কি সাপটা দেখে, যে তার কামড় টামড়ি দেয় কিনা, বিপদী হয় কিনা। এই ভয় পেয়ে সে সাপটারে তার হাতের যে লাঠিটা আসছিল আর কি, ওই লাঠিটা দিয়ে ওখানে কয়েকটা বাড়িতে মেরে ফেলছে, সাপটারে পুরোপুরি মেরে ফেলাইছে। তো মেরে ফেলানোর পরে সে ফজরের নামাজ পড়তে যাইতেছে। এর মধ্যেই আপনার একটা সাদা আল খাল্লা পরা অস্বাভাবিক রকমের লম্বা একটা লোক তারে ডাক দিছে, মুখ দেখা যাইতেছে না তার। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর মানে সালাম দিছা, ওয়ালাইকুম আসসালাম। কে? হুজুর, আপনি কই যাইতেছেন? হুজুর বলতেছে যে আমি ফজর নামাজ পড়তে যাইতেছি। কয়, নামাজ তো পড়তে যাবেনি, কিন্তু আমগরে একটা ছোট্ট কাজ করে দেওয়ার লাগে। কিসের কাজ? আমাদের একটা জানাজা পড়াই দেওয়ার লাগবে একজনের, আপনি একটু আসেন। জানাজাটা পড়াইতে বেশিক্ষণ সময় লাগবে না আপনার, এই জানাজাটা পড়াই দিয়ে তারপরে যায় ফজরের নামাজটা পড়েন। হুজুর একটু হতভম্ব হয়ে যাবে, কিন্তু ভয়ও পায় হালকা, যে কি ব্যাপার এই টাইমে এখানে এই জঙ্গলের মধ্যে আবার এইটা কেরা,
মানুষটা দেখে তো সেটা স্বাভাবিক লাগতেছে না, মুখও তো দেখা যায় না, আর অস্বাভাবিক রকমের লম্বা। কারো কি ব্যাপার, আর জানাজার কথা কইতাছে। তো হুজুর একটু ভয়ও পাইছে, আবার যেহেতু হুজুর মানুষ, আচ্ছা আমার তো করি আমি, মানে উনি আবার হুজুর বলতেছে যে আমি নামাজটা পড়ে এসে তারপরে পড়াই দেই। না হুজুর, দেরি হয়ে যাব, আপনি আগে পড়াই দিয়ে তারপরে নামাজটা পড়ে আসেন। তো হুজুর তখন চিন্তা করে যাচ্ছে, ঠিক আছে, জানাজা পড়াইতে তো বেশিক্ষণ সময় লাগবে না, চলেন। কই? আসেন হুজুর, ওই যে সামনের মাঠে আমরা সবাই আসি, হয় না, আপনি এসে জানাজাটা পড়াই দেন। তো হুজুর তার পিছে পিছে যায়। যাওয়ার পর উনি যায় দেখে যে ওখানে একটা, মানে একটা খাটিয়ার মধ্যে একটা লাশ রাখা, লাশটা একটা ছোট বাচ্চার, সাদা কাফনে মোড়ানো একটা ছোট বাচ্চার লাশ। আর সামনেই আপনার অনেক যে তারে ডাক দিল আর কি, নিয়ে আইলো, তার মতো আরো অনেকেই লাইন ধরে জানাজা পড়ার জন্য দাঁড়াইছে। তো সেই সময় আগে সে জানাজাটা পড়ায়, এটা দেখে সে জানাজাটা পড়ায়। পড়ানোর পরে তার মনের মধ্যে হঠাৎ করে একটা প্রশ্ন জাগে, যে কি ব্যাপার, এইরকম ইগলা কারা? স্বাভাবিক লাগতেছে না তো, কার জানাজা পড়ালাম, এটাই বা কারা? এগুলো তো কোনো সময় আগেও দেখিনি। তখন সে প্রশ্ন করে, ওই যে তারা ডেকে নিয়ে এলো আর কি, তার প্রশ্ন করে, আচ্ছা এই ছোট বাচ্চাটা মরলো কেমনে, এমনি করে প্রশ্নটা করে। তখন ওই জিন বলতেছে, হুজুর ওরে তো আপনি মেরে ফেলালেন একটু আগে। হুজুরটা তখন ভয় পায় যায়, আশ্চর্য, আমি মেরে ফেলাইছি মানে? কি বলতেছেন আপনি? আমি এর মারতে যাবো কেন? হুজুর আপনিই মারছেন। খুব রাগান্বিত কণ্ঠে বলে, আপনিই মারছেন। কি দোষ করছিল আমার বাচ্চাটা? আমার ফেরেশতা বাচ্চা, মাসুম বাচ্চা খেলতা ছিল জঙ্গলটার ভিতরে, আপনি তারা মেরে ফেলাইলেন। আপনার কি কোনো ক্ষতি করছিল? তখন হুজুরটা প্রচন্ড ভয় পায়, ভয় পায় কইতেছে, আমি কেমনে মারলাম? আমারে আপনার এটা কি কইতাছেন? আমি এর মারতে যাবো কে? হুজুর আপনিই তো মারলেন, একটু আগে যে মারলেন, আপনি কি ভুলে গেলেন? আপনার হাতের ওই লাঠিটা দিয়ে বাইরে মারলেন। তখন হুজুর মানে অবাক হয়ে যায়, আরে আমি তো একটু আগে একটা সাপ মারছি, তার মানে কি সাপটা সাপ ছিল না, এই সাপটা জিন ছিল, জিনের বাচ্চা ছিল। হায় হায়, আমি এটা কি করছি? মারাত্মক ভুল করে ফেলাইছি এটা। তখন হুজুরটা বুঝতে পারে আপনি তাদের কাছে মানে আকুতি মিনতি জানায় যে, দেখেন আমি তো আসলে এটা বুঝতে পারিনি, আমি ভাবছি এটা একটা সাপ, আমার কামড় মারতে পারে, এই জন্য আমি মেরে ফেলছি বাড়ি দিয়ে। আমার মাফ করেন, আমি ভুল হয়েছে আমার এটা। কে হুজুর? মানে জিন কইতাছে তখন, কে হুজুর? আপনি এটা হুজুর মানুষ, আপনি জানেন না যে সাপ মারতে হইলে আগে 3 বার বলতে হয়, তারপরে সাপ মারতে হয়? আপনি জানেন না যে জিনেরাও সাপের রূপ নেয়? আপনি আগে কেন মেরে ফেলাইলেন আমার মাসুম বাচ্চাটারে? কেন মারলেন আপনি? যখন রাগান্বিত হয়ে যায় তখন হুজুরটা অনেক আকুতি মিনতি কইরা আপনি তাদের কাছে মাফ টাফ চায়, ওখান থেকে সে ছাড়া পায় আর কি তাদের কাছ থেকে। মানে সে জিনটা তার আর কোনো ক্ষতি করলো না? না, ক্ষতি করে নাই। সে অনেক মাপ টাপ চায় যে আমার আসলে অনেক ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারি নাই, অন্যায় হয়ে গেছে, অনেক আকুতি মিনতি কইরা সে মাপ টাপ চায়, ওখান থেকে পরে আসে। পরে আর হুজুরটার আর কোনো ক্ষতি টতি হয় নাই। এই ছিল ভাই আমার ঘটনা। অনেক সুন্দর একটা ঘটনা ছিল। প্রিয় লিসেনার, আমাদের এই এখন মধ্যরাতের অনুষ্ঠানটি এখন শেষ করতে হচ্ছে। তো বরাবরের মতো একটাই কথা আপনাদের কাছে, আমাদের আজকের ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখি, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। তো আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন এপিসোডে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। ঠিক আছে লো।